কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড তারাও করেছে, বাংলাদেশেও ঘটেছে, কিন্তু নেপালেরটা অনেক কম লেভেলের। বাংলাদেশের মতো তো এরকম মানে ম্যাসিভ স্কেলের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি। এখানে যেমন হয়েছে যে বঙ্গবন্ধুর মুরাল থেকে শুরু করে একেবারে মুক্তিযুদ্ধর সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দিতে চেষ্টা করেছে। ওই যে সেই ইউনুসের যেই বক্তব্যটা, যে রিসেট রিসেট বাটন। বাটন, বাংলাদেশের মানুষ আসলে কিছুটা তো বোকা বনেছে বা একটা ধোঁকার মধ্যে পড়েছিল। কারণ এই জেনজিরা, বাংলাদেশের যারা জেনজি, তারা কিন্তু বঙ্গবন্ধুকে সামনে রেখেছে। এবং ওই যে মাথার ভিতরে আহ, লাল সবুজের পতাকা এবং মাঝখানে যে হলুদ, বাংলাদেশ সেই মুক্তিযুদ্ধকালীন যে ওরা পতাকাটা, স্লোগান দিয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। বৈষম্যের ঠাঁই নেই। তো এই পুরো ব্যাপারটাতে কিন্তু মুক্তিযুদ্ধপন্থী মানুষও বিভ্রান্ত হয়েছে। এবং আপনি যদি 24-এর আন্দোলনের সময়, আমি তো তখন বাংলাদেশে ছিলাম, আমি খুব কেয়ারফুলি খেয়াল করছিলাম যে ওরা কি কি ভাষাটা ব্যবহার করছে বা কি শব্দগুলো ওরা ব্যবহার করছে। ওরা কিন্তু বলতো যে এটা সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতা 2.0, তারপর হচ্ছে নয়া বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত। তো এগুলো না আমাকে খুবই করতো যে আমরা তো 90-এর গণ আন্দোলনও দেখেছি, গণ অভ্যুত্থান, তো সেই সময় তো এই ধরনের ভাষা দেখিনি। আর এটার জন্য আহ, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীগুলো কিন্তু বাংলাদেশে খুব সুবিধা করতে পারছিল না। কেন? কারণ আপনার এটার জন্য কিছু ফ্রাস্ট্রেটেড ইয়াং জেনারেশন লাগবে, যাদের যাদের কোনো লক্ষ্য নেই, বা হচ্ছে যারা খুবই মানে তাদের ক্ষেত্রে আবার ওই ধর্মটা আফিমের মতো কাজ করে। ধন্যবাদ ডক্টর আঞ্জুমান, আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা আসলে মূলত আজকে কথা বলবো বাংলাদেশে যে 2024, আমরা পেছনে ফেরত যাচ্ছি। এখন অনেক কিছু ঘটছে, অনেক কিছু নিয়ে কথা বলার আছে, কিন্তু আসলে পেছনে ফেরত যেতে হবে, কারণ বারবার এটাকে বলা হচ্ছে একটি বাংলাদেশে একটি জেনজি বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনার সরকার একটা ফ্যাসিস্ট সরকার ছিল এবং জেনজিরা সেটা উৎখাত করেছে, বাকিরা সেটা পারেনি। আপনি তো আসলে পরিস্থিতি অনেকদিন ধরে নজর রাখছেন, শুধু তাই নয়, আপনি আমাদের প্রতিবেশী দেশ নেপালের কথাও মানুষ বলছে যে নেপালে হয়েছে, বাংলাদেশেও হয়েছে, এবং বাংলাদেশে প্রথম একটি নির্বাচনও হয়েছে এই এই জেনজি বিস্ফোরণের পরে। আপনার কি মনে হয়, আপনি পুরো টাইম লাইনটা আমাকে যদি সংক্ষেপে একটু বলেন। ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। তো আপনি যেহেতু নেপালের কথাটা আনলেন, আমি একটু ওখান থেকেই শুরু করি নিশ্চয়ই, আসলে। হ্যাঁ, নিশ্চয়ই। তো এই নেপালের যে জেনজি, তথাকথিত জেনজি আন্দোলনটা, সেটা দিয়ে কিন্তু আসলে বাংলাদেশের মানুষের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে গেল যে 2024-এর জুলাই আগস্টে আসলে কি ঘটেছিল। তো বাংলাদেশের জেনজি আন্দোলনের একটাই মিল, সেটা হলো সামনে কিছু আননোন ইয়াং জেনারেশন পিপল ছিল। আহ এছাড়া আর কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড তারাও করেছে, বাংলাদেশেও ঘটেছে, কিন্তু নেপালেরটা অনেক কম লেভেলের। বাংলাদেশের মতো তো এরকম মানে ম্যাসিভ স্কেলের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি। তো এছাড়া নেপালের আহ, ওই জেনজির মুভমেন্টের পরবর্তী যে অংশটা, সেটা তো পুরোটা সংবিধান মেনে হয়েছে। সেখানে ধরেন আপনারা আপনার আন্দোলনকারীরা কিন্তু ইতিহাস বদলাতে চায়নি। তারা বঙ্গবন্ধু মানে এখানে যেমন হয়েছে যে বঙ্গবন্ধুর মুরাল থেকে শুরু করে একেবারে মুক্তিযুদ্ধর সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দিতে চেষ্টা করেছে। ওই যে সেই ইউনুসের যেই বক্তব্যটা, যে রিসেট রিসেট বাটন। বাটন চাপা হয়েছে, অতীত নিশ্চিতভাবেই নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এরকম তো ওখানে কিছু আমরা দেখিনি। ওখানে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান মতে গঠিত হয়েছে নেপালে, এবং সুশীলা কার্কি, উনাদের যে প্রধান বিচারপতি ছিলেন, উনি হচ্ছেন চিফ অ্যাডভাইজার হয়েছেন। উনি স্বল্পতম সময়ের ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এবং তখনকার যে পার্টিটা ছিল, সম্ভবত মার্কসিস্ট, যে কমিউনিস্ট পার্টি কেপি ওলির নেপালের, পার্টি, হ্যাঁ। হ্যাঁ, তো ওই প্রধানমন্ত্রী ওলি, তৎকালীন ওলির যে দল, তারাও নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং এখন তো নির্বাচনের ফলাফলটাও এসছে, তাই না, যে তারা অল্প সিট পেয়েছে, কিন্তু ইট ওয়াজ অ্যান ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড পিপল গেট টু মানে ভোট ফর এভরিবাডি। তো ওটার সাথে আসলে, এবং এই পুরো ব্যাপারটা যখন নেপালের পুরো ব্যাপারটা বাংলাদেশের মানুষ যখন দেখলো, ইট অ্যাকচুয়ালি হেল্পড দেম টু ফ্যাদম যে হোয়াট we lost in 2024's July August movement. তো এখানে
আরেকটা কথা যেটা বলতে হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে কিছুটা তো বোকা বনেছে বা একটা ধোঁকার মধ্যে পড়েছিল। কারণ এই জেনজিরা, বাংলাদেশের যারা জেনজি, তারা কিন্তু বঙ্গবন্ধুকে সামনে রেখেছে। এবং ওই যে মাথার ভিতরে আহ, লাল সবুজের পতাকা এবং মাঝখানে যে হলুদ, বাংলাদেশ সেই মুক্তিযুদ্ধকালীন যে ওরা পতাকাটা, স্লোগান দিয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। বৈষম্যের ঠাঁই নেই। তো এই পুরো ব্যাপারটাতে কিন্তু মুক্তিযুদ্ধপন্থী মানুষও বিভ্রান্ত হয়েছে, এবং হয়তো কিছু মানুষ ইলেকশন চাচ্ছিলেন। মানে যেভাবেই হোক তারা আহ, মানে একেবারেই ধোঁকার মধ্যে পড়েছিলেন যে এটা এই জেনজিরা বোধহয় সবাই মুক্তিযুদ্ধপন্থী এবং বা অ্যাটলিস্ট বাংলাদেশ ডক্টর পন্থী। আঞ্জুমান, একটু আপনাকে প্রশ্ন করি। অনেকে ইনভলভ হয়েছিলেন, আমাকে পার্সোনালি অনেকে বলেছেন যে তারা এই হত্যাকাণ্ড দেখে মানে ইনভলভ হয়েছেন, যে এতগুলো মানে হত্যাকাণ্ড ঘটেছে, অতগুলো বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। রাইট। এটা যে সাজানো ছিল এটা তো এখন প্রমাণিত হচ্ছে। এখন প্রমাণিত, এবং এটা যে সাজানো ছিল সেই এটার মানে উদাহরণটা কি, নেপালের ঘটনাটাই যদি দেখেন, নেপালে কিন্তু সাথে সাথেই বলা হলো যে হ্যাঁ, একটা নেগোসিয়েশন টেবিলে তারা বসলো এবং আহ, তারা বলল যে যারা যারা প্রোটেস্টারদের ভিতরে যারা যারা মারা গেছে তাদেরকে জাতীয় হিরো ঘোষণা করা হবে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করা হবে। বাট অ্যাট দ্য সেম টাইম এই সময়ে যে সমস্ত হিংসাত্মক ঘটনাগুলো নেপালে ঘটেছে সেগুলোর পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং তদন্তর ফলাফল অনুযায়ী তাদের বিচার করা হবে এবং শাস্তি দেওয়া হবে। আর আপনি অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের অ্যাসপেক্টটা আপনি চিন্তা করেন, এখানে কি ঘটলো যে শুধু তো দায়মুক্তি দেওয়া হলো তাই না, মানে 5ই অগাস্টের পরেও তো 3 দিন, প্রথমে বলা হলো যে 8ই আগস্ট পর্যন্ত, তারপরে সেটাকে 15ই আগস্ট, এবং এই ইউনূস সরকার যখন চলে গেল তার সেটা যাওয়ার আগে বোধহয় একটা আরেকটা দায়মুক্তি দিয়ে গেল যে 31শে আগস্ট পর্যন্ত যা যা ঘটেছে সবকিছুকে দায়মুক্তির আন্ডারে আসবে, এবং তারা জুলাই সনদ চাইলো এবং সেটাকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। তো এই কারণে আমি বলছি যে শুধু তাই জুলাইয়ের নয়, আপনাকে মানে আমি আরেকটু নেপাল। যোগ করে দেই ডক্টর আঞ্জুমান। শুধু তাই নয়, এটা তো ইন্ডেমনিটি তো দেওয়া হলো তাদেরকে। একটা হঠাৎ করে একটা জুলাই যোদ্ধা, এটা আসলে ধরুন শ্রীলঙ্কায় হয় নাই, যেটা নেপালেও হয়নি, জুলাই যোদ্ধা বলে তাদেরকে যেভাবে রাষ্ট্র তার সম্পদ তাদেরকে তাদের মধ্যে বন্টন করলো। এটাতে কি আমার প্রশ্নটা হচ্ছে এখানে, এটা কি থেকে আপনার মনে হয় কিনা যে আসলে পেছনে একটা বিরাট শক্তি কাজ করেছে, এরা আসলে ফুড সোলজার হিসাবে মানে রাজপথে কাজ করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে এরা আসলে, এবং তার 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 সেজন্য পুরস্কৃত হয়েছে? হ্যাঁ, একদম। এবং এদেরকে আসলে পুরোপুরি পাপেট হিসাবে সামনে রাখা হয়েছে। আর পিছনে আপনি যদি দেখেন হঠাৎ করে কি হলো, ইউনূস আসলেন, তারপরে এই যে বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তন করে ফেলতে হবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলতে হবে, এমনকি বাংলাদেশের নামটাও পরিবর্তন করে ফেলতে হবে। তো এখান থেকে তো বোঝা যায় যে এই পুরো এই যে পুরো মুভমেন্ট যেটা হয়েছে জুলাই অগাস্টে, এটা ছিল একদম একাত্তরের পরাজিত যে শক্তি, মানে একাত্তরের কন্টিনিউয়েশনই আমি বলতে চাই যে যেই পরাজিত শক্তিটা তারা তককে তককে ছিল এবং শেষ পর্যন্ত তারা দেখছিল যে এই কোটা আন্দোলনটার সামহাও যে বৈষম্যের ঠাঁই নেই এরকম ভাবে একটা মুভমেন্ট তারা তৈরি করতে পারে। তো সেটাকেই তারা কাজে লাগিয়েছে। এবং আরেকটা যদি আপনাকে আমি বলি যে আপনি যদি 24-এর আন্দোলনের সময়টা, আমি তো তখন বাংলাদেশে ছিলাম, আমি খুব কেয়ারফুলি খেয়াল করছিলাম যে ওরা কি কি ভাষাটা ব্যবহার করছে বা কি শব্দগুলো ওরা ব্যবহার করছে। ওরা কিন্তু বলতো যে এটা সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতা 2.0, তারপর হচ্ছে নয়া বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত। তো এগুলো না আমাকে খুবই করতো যে আমরা তো 90-এর গণ আন্দোলনও দেখেছি, গণ অভ্যুত্থান, তো সেই সময় তো এই ধরনের ভাষা দেখিনি। তো এই জন্যই আমি বলছি যে এই পুরোটাই হয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের মানচিত্রটাই বোধহয় আহ, সরিয়ে দিতে চেয়েছিল ওরা পৃথিবীর, মানে স্বাধীন বাংলার অস্তিত্বর যে ম্যাপটা আমরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে পেয়েছি সেটাকেই তারা সরিয়ে দিতে চেয়েছিল। আর আরেকটা হচ্ছে যে সাথে যেটা হয়েছে যে মুক্তিযুদ্ধতে নেতৃত্ব দানকারী যে আওয়ামী লীগ, মানে রাজনৈতিক দলটা, এই দলটার প্রতিও যে ধরনের আহ, ইয়ে করা হচ্ছিল যে গণহত্যার একটা দায় তাদের উপরে চাপিয়ে দিয়ে
যেভাবে করে জার্মানিতে সেকেন্ড রিপাবলিক বা থার্ড রাইখ ওরা বলে, যে নাৎসি বাহিনীর, নাৎসি যে ওটা তো একটা রাজনৈতিক দলই, তো সেই রাজনৈতিক দলটাকে যেভাবে ব্যান করা হয়েছে গণহত্যার দায়ে, সেরকমই মনে হয় একটা ব্যাপার আওয়ামী লীগের উপরেও চাপিয়ে পুরো জিনিসটা কিন্তু অনেক গভীর। ডক্টর মানে আঞ্জুমান আমি যখন দুর্দান্ত চিন্তা করি বলেছেন। গা আমি শিউরে আপনাকে ওঠে। আমি আপনাকে প্রশ্ন করি, কারণ এটা গভীরতায় আমি যেতে চাইছি। প্রশ্ন আচ্ছা। হচ্ছে যে ধরুন একাত্তরের পর থেকে, একাত্তরের পর থেকে তো আসলে এই শক্তিটি কাজ করে গেছে, কখনোই থামেনি, কখনোই থামেনি, এবং তাদের মূল শত্রু ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে কিছু বামপন্থী দল, সেকুলার, বাংলাদেশের সেকুলার যে শক্তিটা আছে তারা। আপনি লক্ষ্য করে দেখবেন যে 1971 সালে পূর্ব লন্ডনে বা লন্ডনে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠিত হয়েছে। 1975 সাল পর্যন্ত সৌদি আরবকে কেন্দ্র করে তারা আহ, এই মানে ইয়েগুলো চালিয়েছে, তাদের এই পাকিস্তান পুনরুদ্ধারের ব্যাপারটা চালিয়েছে। তারা ব্যর্থ হয়েছে কারণ বাংলাদেশ আসলে স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশকে হয়ে গেছে। আসলে আর 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 সম্ভব ছিল না বাংলাদেশকে পাকিস্তানের ইয়েতে ফিরিয়ে নেওয়া। তখন তারা কি এটা মানে, আপনার কি মনে হয় এই ধারাবাহিকতা 2024 চব্বিশ হয়েছে কিনা? কারণ দেখা যাচ্ছিল যে 17 বছরে আওয়ামী লীগ যে ক্ষমতায় থাকলো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা ক্ষমতায় থাকলো, তারা আসলে মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের যে কোর ভ্যালু আছে, কোর ব্যাপারটা আছে, যে মানে বাঙালি জাতীয়তাবাদ, মানে গণতন্ত্র, তারপরে হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এই ব্যাপারটিকে আসলে প্রায় রাষ্ট্রের মধ্যে মানে প্রতিষ্ঠিত করে ফেলেছিল। আপনার কি মনে একদমই, হয়? একদমই। এবং এটা কিন্তু খুবই সুপরিকল্পিত ভাবে করা হয়েছে আমি বলবো। আহ এটা যে কারণে বলছি যে এটা নেপালের শুধু ক্ষমতার পট পাল্টানো না, এটা বাংলাদেশের ক্যারেক্টারিস্টিকটাই চেঞ্জ করে করে ফেলার একটা চেষ্টা করা হয়েছিল। এবং সেক্ষেত্রে ইসলামী আহ, উগ্রবাদী যে গোষ্ঠীটা বাংলাদেশে আছে তারা একটা স্টেক হোল্ডার ছিল। আহ, আর মেজর প্লেয়ার হিসেবে কিন্তু অনেকেই ছিল। তো ধরেন জামাতে ইসলামী, আপনি এটা যেহেতু একাত্তরের পরাজিত শক্তি এবং আওয়ামী লীগ বিরোধী যে কোনো আন্দোলনে তারা তো স্টেক হোল্ডার থাকবেই, মানে বাই ডিফল্ট। তো সেটা একটা আছে। আর এটার জন্য আহ, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীগুলো কিন্তু বাংলাদেশে খুব সুবিধা করতে পারছিল না। কেন? কারণ আপনার এটার জন্য কিছু ফ্রাস্ট্রেটেড ইয়াং জেনারেশন লাগবে, যাদের যাদের কোনো লক্ষ্য নেই, বা হচ্ছে যারা খুবই মানে তাদের ক্ষেত্রে আবার ওই ধর্মটা আফিমের মতো কাজ করে। এখন এই যে টানা আওয়ামী লীগের সময়তে বাংলাদেশ যে একেবারে উত্তরোত্তর অর্থনৈতিকভাবে প্রোগ্রেস করছিল, তো এটাতে করে যেটা হচ্ছিল যে আহ, মানে অর্থনৈতিকভাবে অনগ্রসর গোষ্ঠীকে ধর্মের আফিম দিয়ে বিভিন্নভাবে উগ্রবাদী কার্যকলাপে নিয়ে যাওয়াটা খুব সহজ। তো যেহেতু পুরো দেশটাকেই নিচ থেকে উঠিয়ে আনা হচ্ছিল অর্থনৈতিকভাবে এই যে 16 বছরে, তো যে কারণে নানানভাবে ছোট ছোট স্তরে কাজ করেছে, কিন্তু অ্যাজ এ হোল আওয়ামী লীগ সরকার থাকলে এটা পারছিল না। তো অর্থনৈতিক কার্যকলাপটাকে একদম স্তব্ধ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম মহিলাদেরকে আপনার ধর্মান্ধ দিকে নিতে হবে। এটা হচ্ছে উগ্রবাদের একদম কিছু মানে স্টেপ স্টেপ বাই স্টেপ যেটা ওরা ফলো করে ওরকম। তো আওয়ামী লীগকে রেখে এটা হবেই না। তো ওই কারণেই কিন্তু আওয়ামী লীগের ফিরে আসাটার পথটা বন্ধ করাটাও এটার একটা উদ্দেশ্য। তাহলে আর যেটা আঞ্জুমান, আমি ডক্টর আঞ্জুমান, তাহলে কেন বিদেশি পক্ষরা এখানে ইনভলভ হলো? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে। এক হচ্ছে বাংলাদেশের ভেতরে মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী, হুম, এবং একটা ধরুন যারা ক্ষমতায় যেতে চায়, আমি ধরে নিচ্ছি বিএনপি ক্ষমতায় যেতে চায়, 17 বছর ধরে তারা হ্যাচর প্যাচর করছে, রাস্তায় ইয়ে করছে, কোনো রকমের মানে মানে কোনো ফল পাচ্ছে না। সুতরাং সবাই যখন এক হয়ে গেল, তার পেছনে বিদেশিরাও ইনভেস্ট করলো। আপনি যদি এরকম এই দুটো দিক, মানে বাংলাদেশি অ্যাসপেক্ট এবং বিদেশি অ্যাসপেক্ট, আলাদা আলাদা করে আমাকে একটু ব্যাখ্যা করেন। এখানে আসলে বিদেশি অ্যাসপেক্টটা তো ভূ রাজনীতিক যে ব্যাপারটা, যে ধরেন বাংলাদেশের উন্নতি যখন হচ্ছে তখন অবশ্যই যারা বাংলাদেশের ইকোনমিটা তো গ্রো করছে, তো ইকোনমি যখন গ্রো করছে ওটা থেকে বাংলাদেশ বেনিফিট পাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু মানে আপনি যদি সেই পুরনো আমরা 1757 সালের দিকে ফেরত যাই, যে তখন এই উপমহাদেশে এত ভালো জিডিপি, মানে অলমোস্ট 25% জিডিপি ওয়াজ ফ্রম হিয়ার। তো তখন কিন্তু বাংলাদেশের উপর বা উপমহাদেশের উপরে নজর পড়লো
যুক্তরাজ্যের। তো তারা তখন এখানে আসলেন এবং ইনিয়ে বিনিয়ে ওই ব্যবসা বাণিজ্যটা দিয়েই কিন্তু বাংলাদেশে ঢোকা। তো যখন এবং কিছুদিন আগে মাইকেল রুবিন বলে একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, উনিও এটা বলছিলেন যে তোমাদের কিন্তু আর নিজেদেরকে ছোট ভাবার কোনো উপায় নেই, কারণ তোমরা দেশ ছোট হতে পারো কিন্তু তোমাদের ইকোনমি যখন ওরকম ভাবে, এখন আমাদের কত 34 বা 35তম, মানে আরেকটু হলেই আমরা নরওয়েকে ছাড়িয়ে যেতাম। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ইকোনমিটার দিকে কিন্তু সবারই নজর পড়ে গেছিল, এটা একটা, তার মানে ইকোনমির স্টেক হোল্ডার অনেকে হতে চেয়েছিল। আর আরেকটা জিনিস হচ্ছে এখানকার মার্কেট, এত বিপুল জনগোষ্ঠী। এখন এখানে মূলত ব্যবসা করতো, মানে ব্যবসাটা আসতো ধরেন ইন্ডিয়া থেকে, কিছুটা চায়নার একটা বড় ব্যবসায়ী এখানে ইনভেস্টেড ছিল। তো ওখানে কিন্তু আমেরিকাও এই মার্কেটে ঢুকতে চেয়েছিল। এবং এখন দেখবেন এই যে আমেরিকার অ্যাম্বাসেডর যে ব্রেন্ট ক্রিশ্চিয়ানসন, উনি কিন্তু একেবারে পণ্যের বিজ্ঞাপনের মতো কাজ করছেন, ট্যাং নিয়ে ছবি তুলছেন এখানে। এখন কিন্তু ক্যালিফোর্নিয়াতে, আমেরিকাতে কিন্তু খুব খেজুর চাষ হচ্ছে, মাইলের পর মাইল জুড়ে আপনি দেখবেন ওদের যে গবি গবি নাকি মরুভূমি, ওখানে কিন্তু খেজুর চাষ, আমি গিয়েও দেখে এসেছি। তো সেগুলোও কিন্তু উনি অ্যাডভার্টাইজ করছেন। তো কথাটা হচ্ছে বাংলাদেশের ইকোনমির স্টেক হোল্ডার হওয়া, অ্যাট দ্য সেম টাইম এখানে তাদের পণ্যের মার্কেট তৈরি করা, এটা একটা। আর আরেকটা হচ্ছে ওই যে কোয়াড যেগুলো ছিল সেগুলোতে বাংলাদেশ মানে শেখ বছরে হাসিনা এক যোগ বিলিয়ন দিচ্ছিলেন ডলার না। খরচ করতেই হবে, এটা তো আসলে চুক্তি হয়েছে, আমরা তো জানি। চুক্তি হয়েছে, রাইট। এবং সাথে যেটা হচ্ছে যে এখানে যদি আপনি নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্বটার ব্যাপারে যদি আপনি জনগণের ভিতরে একটা, যে ভারত আমাদেরকে নিয়ে নিবে এরকম যদি একটা মানে আহ, সংশয় তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু এখানকার ডিফেন্স সেক্টরে ব্যয় বাড়ানো হবে না। এবং তখন সরকারের উপর একটা চাপ আসে যে ডিফেন্স সেক্টরের ব্যয় বাড়াতে। এখন কোভিডের পরে কিন্তু আওয়ামী লীগ সরকার ডিফেন্সে একটু ব্যয় কমিয়ে এনেছিল, যে সামাজিক সুরক্ষা খাতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বেশি বাজেটের অংশটা দিয়ে। তো এখানে এখানে গিয়ে আবার ব্যাপার হচ্ছে কি, আপনি দেখেন আমেরিকার কিন্তু মেইন মানে ফরেন ইনকাম আসে কিন্তু ওদের ওয়েপেনারিজ বিক্রি করে অথবা টেকনোলজি বিক্রি করে। তো বা যুদ্ধ টেকনোলজি, স্পেসিফিক্যালি বলতে গেলে ওয়ার টেকনোলজি বিক্রি করে, ডিফেন্স সিস্টেম বিক্রি করে। তো এগুলোকে বাংলাদেশকে কিনতে বাধ্য করা। তো বাংলাদেশ হয়তো কিনছিল কিন্তু হয়তো চায়নার কাছ থেকে কিনছিল। তো সেই টাকাটা ওখানে নিয়ে যাওয়া, মানে এখানে এখানে আহ, বাণিজ্য চুক্তি একটা বড় জিনিস ছিল, তারা শেখ হাসিনাকে কিছুতেই কাবু করতে পারছিল না। সাথে চায়নাও দেখছিল যে আহ, মানে এখানে আবার ব্যাপারটা হচ্ছে যে যদি এখানে আমেরিকাকে ঘাঁটি করার একটা প্রেশার ছিল, যে এটা তো আমরা শুনেই এসেছি যে জন্মলগ্ন থেকে আমরা পেপার কাটিং গুলো যদি দেখি যে শেখ মুজিবুর রহমান, ওয়াই ওয়েস্ট ইজ অ্যাংরি অন শেখ, সেদিনও আমি একটা পেপার কাটিং দেখছিলাম। তো এগুলো তো সব সময়ই ছিল। কিন্তু আমি যেটা বলবো আর কি, যে বাংলাদেশের মানুষ খুব সচেতন ছিলেন। তো সচেতনতার কারণে আহ, শেখ হাসিনা যেই পদক্ষেপগুলো নিয়েছেন, আওয়ামী লীগের সমর্থকরাই হোক, মুক্তিযুদ্ধপন্থী মানুষজনই হোক, তারা কিন্তু এর আপনি ব্যাপারে যেহেতু ভিজিলেন্ট ছিলেন। সচেতন এবং ভিজিলেন্টের কথাটা বললেন, আমি আপনাকে এখানে একটা ছোট্ট প্রশ্ন করে ফেলি। এই কারণে করতে চাই যে ধরুন, বললো যে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা তিনটি নির্বাচন করেছেন, তিনটি নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তিনটি নির্বাচনের পরেও তাকে আসলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে তাকে ফেলে দেয়নি, তাকে আসলে গণ অভ্যুত্থান হয়নি। আমি আপনাকে এই প্রশ্নটি আবারও করব অন্য আসপেক্টে, কিন্তু কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে মানুষের সমর্থন ছিল, কেন সমর্থন ছিল? কারণ উনি কি ধরুন বিদেশিদের সাথে আপোষ করেনি, বিদেশিদের সাথে আতাত করেনি, এটা একটা কারণ। উনি বাংলাদেশের মানুষের জীবনমানের মানে চেঞ্জ করেছিলেন, পর্যায়ে বদলে দিয়েছিলেন এবং একটা স্বপ্ন তৈরি করতে পেরেছিলেন, এই স্বপ্ন কারণে তৈরি কি? করতে পেরেছেন, এটা এটা মানুষ খুবই মানে ওয়েলকাম হিসেবে নিয়েছিল, যে শেখ হাসিনা ওনাদেরকে একটা আত্মমর্যাদা দিচ্ছেন, যে উই উই আর বিকামিং আ ডিজিটাল কান্ট্রি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই আর গোয়িং টুয়ার্ডস আ স্মার্ট নেশন। এবং এই এই অ্যাসপেক্টটা আবার পার্শ্ববর্তী দেশগুলোর উপরে কিন্তু থ্রেটও তৈরি করছিল। বাংলাদেশের শুধু ইকোনমিক গ্রোথ না, আপনার সোশিও ইকোনমিক যে ইয়েগুলো, ওই কি বলে ওগুলোকে, সূচকগুলো। যে মাইল ফলকগুলো, হুম। ওগুলো কিন্তু তাদের দেশের ভিতরেও বাংলাদেশকে নিয়ে একটা প্রশ্ন তুলছিল। আপনি পশ্চিমবঙ্গে দেখেন বা
হচ্ছে যে সেই বিখ্যাত সেভেন সিস্টার্স, ওই নাগাল্যান্ড বা আপনার মিজোরাম, ত্রিপুরা, ওখানকার রাজা, ত্রিপুরা রাজের আমি একটা বক্তব্য শুনছিলাম, উনি কিন্তু বারবারই বলছিলেন যে আমার তো বাংলাদেশের সাথে তো মানুষ জীবনমানের তুলনা করে, তাদের ওখানে কিন্তু প্রায় 98% লিটারেসি, কিন্তু তাদের তো সামগ্রিকভাবে জীবনমানের কোনো উন্নতি হয়নি, বা তারা তো একটা ফরওয়ার্ড লুকিং নেশন হিসেবে নিজেদেরকে দেখতে পাচ্ছে না। তো এগুলো ওইখানকার লোকাল যে পলিটিশিয়ান, তাদের উপরে একটা প্রেশার তৈরি করছিল। তো একটা কথা হচ্ছে যে যখন আপনি, আর তারপরে তো ধরেন স্টেক হোল্ডারদের কথা বললামই, তো যখন শেখ হাসিনাকে কোনোভাবেই নামানো যাচ্ছে না, জনসমর্থন তার পিছন থেকে হচ্ছে না, তখন কি করা হলো, এই যে সেই মেটিকুলাস ডিজাইনটা, যে কি করলে মানুষ, এখানে তারা আসলে বোধহয় মানুষের, বাংলাদেশের মানুষের মাইন্ডসেটটাও একটু অ্যানালিসিস করেছে, যে রক্ত দেখলে যদি তাদেরকে মানে মাঠে নামার জন্য, রাস্তায় নামার জন্য অনুপ্রাণিত করা যায়। এবং সে কারণে আপনি যদি দেখেন, সম্ভবত এটা 16ই জুলাই ছিল, যে আবু সাইদের যে মৃত্যু মানে হত্যাকাণ্ডটা, হত্যাকাণ্ডই বলবো, কারণ সে তো আসলে, তাকে কিভাবে মারা হয়েছে, শেখ হাসিনা একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন, সেটাকে তো পরে বন্ধ করে দেওয়া হলো। তো এখন তো অনেক কিছুই বের হয়ে আসছে, তাই না? এবং ওই সময়ে রংপুরের মতো একটা জায়গাতে আপনার একদম ওই মোক্ষম সময়ে একটা যমুনা টেলিভিশনের যে ক্যামেরাম্যান, তখনও কিন্তু আন্দোলনটা ওরকম জাগ্রত হয়নি সেখানে। আপনি যদি দেখেন যে একবার এদিকে ক্যামেরা ঘোরানো হচ্ছে পুলিশের দিকে, একবার ওদিকে ট্রিগার চাপছে, মানে আপনি, মানে অ্যাজ ইফ দে নো যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। তো এটার পরে তো খুবই বাংলাদেশের সিনেমাটিক মানুষের একটা ব্যাপার ছিল, মানে পুরো খুবই ট্রমাটিক, হ্যাঁ, এবং সিনেমাটিকও ছিল, সিনেম্যাটিক, রাইট, সিনেমাটিক ছিল। ট্রমাটিক এবং সিনেম্যাটিক। এবং এখন যখন আমরা দেখছি যে তার শার্টে কোনো হোল পাওয়া যায়নি, কোনো গুলির ছিদ্র পাওয়া যায়নি, তারপর হচ্ছে বলছে যে স্ট্রেচারে যে জায়গাটাতে তার ব্লাড লেগেছিল সেটা হচ্ছে ঘাড়ের পিছনের একটা ভোঁতা যন্ত্রের, ভোঁতা কিছুর আঘাতে। তো সবকিছু মিলিয়ে ওই মেটিকুলাস ডিজাইন করেই আসলে বাংলাদেশের মানুষের মানে একটা তো হচ্ছে বঙ্গবন্ধুর কথাটা সামনে রাখা হয়েছে, আর তারপরে হচ্ছে এরকম কিছু মানে ওই যে সিনেম্যাটিক হত্যাকাণ্ড, বা ওই যে মুগ্ধ, যে মানে পুলিশ কত দূরে আর মুগ্ধ কোথায় বসে আছে ফুটপাতে, হঠাৎ করে সে লুটিয়ে পড়লো। এবং আপনি যদি ওই টিভি চ্যানেলটারই কিছু কথাবার্তা শোনেন, ওই উপস্থাপিকার, মানে সেন্সেশনটা কিন্তু সেখান থেকে তৈরি হলো, পানি লাগবে পানি। তো কিন্তু কিন্তু সবকিছু দেখুন, মিলিয়ে, কিন্তু দেখুন কি হয়েছে, সেই উপস্থাপিকার মানে পরিণতিটা কি হয়েছে। উনি এখন কাজই করতে পারছেন না মিডিয়াতে। উনি একবার হুম, উনি এখন মিডিয়াতে কাজ করতে পারছেন না, কারণ হচ্ছে তাকেও মব করে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা আমি জানতাম না, কিন্তু মানে যেটা যে, যে মানে যেই একবার, এটা কিন্তু নিয়তি, যে আপনি যদি একবার ওই আম, মানে ওই গোষ্ঠীর কোনো খপ্পরে পড়ে যান, তখন কিন্তু আপনার উপরে ওই গোষ্ঠীর একটা লেভারেজ থাকবে। এবং ইট ইজ আনফরচুনেট, আই ডোন্ট নো, মানে উনি কি এটার ভিতরে জড়িত ছিলেন কিনা, মেটিকুলাস প্ল্যানের, হয়তো ছিলেন না, কিন্তু বা ছিলেন, আমি আমি ঠিক জানি না। কিন্তু কথাটা হচ্ছে, এই যে সবাইকেই তো ইউজ করা হয়েছে, আমি যে বললাম যে এই যে জেনজিরা বাংলাদেশের, এদেরকে তো পুরোপুরি পাপেট হিসাবে ব্যবহার করা হচ্ছে, এবং এখন তারা জীবনের ভয়ে ভীত, তারা সংবিধান আপনি লঙ্ঘন কি করেছে আপনি কি তাদের। আসলে পাপেট মনে করছেন, না এরাই আসলে কর্মী বাহিনী, এদেরকে দিয়ে এরা আসলে কর্মী, এরাই আসলে মানে রাস্তায় নেমেছে, এরাই আসলে মানে কোথাও কোথাও অস্ত্র ধরেছে। পুলিশ হত্যার বিষয়টি আমি একদম স্পেসিফিক্যালি বলতে চাই, পুলিশ তো আসলে মানে এরাই মেরেছে। আপনি দেখুন, এখন যখন পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে বলে একটু বিএনপি কথা বলল, সঙ্গে সঙ্গে আমরা যে সেক্টগুলো থেকে বা যেসব মানুষের কাছ থেকে প্রতিবাদ আসতে দেখলাম, তাতে তো প্রমাণিত হয়েছে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। রাইট। আহ, যে কথাটা বলতে চাচ্ছিলাম, এদেরকে একটা স্বপ্নের ঘোরে আফিমের মতো খাওয়ানো হয়েছে, এবং তারা ভাবছিল যে মানে এই জেনারেশনটা কি ছিল, আই হেট পলিটিক্স জেনারেশন ছিল, বা তার আগের জেনারেশনটাও ছিল। হঠাৎ করে তাদেরকে বিপ্লবী স্বপ্ন দেখায় ফেলা হলো। মানে আপনি যদি দেখেন, এই যে চে গুয়েভারা যারা, মানে বা ওই ওই গোষ্ঠীটা, মানে তাদের বিপ্লব তাদের রক্তে নেশায় ঢুকে, মানে রক্তের মধ্যে ঢুকে গেল। তারা আহ, উদ্দেশ্য হয়তো শুরুতে খারাপ ছিল না, কিন্তু তারা যখন বুঝলো তাদেরকে দিয়ে এই সমস্ত অসাংবিধানিক কাজ তারা করে ফেলেছে, এখন মানে আমি কেন এদেরকে কথাগুলো বলছি, যে আমাদের আসলে
একটুখানি, হ্যাঁ এরা অপরাধী, এদের বিচার হতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম যেই পুরো একটা একটা তো পুরো জেনারেশনের কথা বলছি আমরা, মানে এখানে তো একজন দুজন না, এখানে তো মানে যে ধরেন একদম পুলিশ হত্যা করেছে, মানে খুবই তো নৃশংস ঘটনাগুলো, মানে চামড়া ছিঁড়ে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। এবং আমি 5ই আগস্টের রাতের বেলা মানে যে সমস্ত ছবি আসছিল, তো এগুলো খুবই মানে আমি বলার আমার কোনো ভাষা নেই। তো তাদের তো শাস্তি হতেই হবে, কিন্তু আমি বলছি তাদের কথা যারা হচ্ছে এই নৃশংসতা, মানে এই আওয়ামী লীগ সরকার নৃশংসতা করেছে, এগুলো দেখে যারা মাঠে নামছিল, আমি তাদের কথা বলছি আর কি, যে তাদেরকে তো দেখিয়ে এই আন্দোলনটা করে যারা ওই পিছনের স্টেক হোল্ডাররা তো এটার পুরো বেনিফিটটা নিতে চেষ্টা করলো, আমি সেই সেই অ্যাসপেক্ট থেকে বলছি। যারা তো খুন করেছে মানে সেটা তো অবশ্যই ওটার ওদের কথা আমি বলছি না এখানে। তো এখন এদেরকে যে স্বপ্ন দেখানো হয়েছে যে এরা ক্ষমতায় চলে যাবে, এরা বিপ্লবী সরকার গঠন করবে, নানান কিছু বলেই হয়তো ওদেরকে মগজ ধোলাই করা হয়েছে, কিন্তু যখন ওরা এখন দেখছে যে আসলে তো ওই ঘোর কেটে যাওয়ার পরে যখন দে কেম ডাউন টু রিয়ালিটি, আপনি সংবিধান লঙ্ঘন করে একটা নির্বাচিত সরকারকে সরিয়েছেন, আপনি পুলিশ হত্যা করেছেন, আপনি ইউনিফর্মড বাহিনীকে, এতগুলো মানুষকে আপনি খুন করেছেন, আপনি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছেন, আপনি রাষ্ট্রীয় আর্কাইভ, আমাদের বাংলাদেশের বিটিভি হচ্ছে আমাদের আর্কাইভ, সেটা ধ্বংস করেছেন, আপনি কি করেননি? তো এখন যখন তারা জানে তারা বিচারের মুখোমুখি হবে, দে হ্যাভ নো মানে লুকিং ব্যাক, এখন তো তাদের সামনে আগায় যাওয়া ছাড়া আর উপায় নেই। তো এখন যেই সরকারই আসুক না কেন, তারা তো ওই সরকারের কাছ থেকে ওই দাবিটা আদায় করেই নিবে। এখন কথা হচ্ছে যে আহ, তাদেরকে আমরা আসলে কিভাবে সামাল দিব, তাই আমি না? আমি এই এই জায়গায় আবার ফেরত আসব। আমরা দেখলাম শ্রীলঙ্কাতে, মনে করুন শ্রীলঙ্কাতে একটা মানে অভ্যুত্থান হলো, কারণ হচ্ছে দেশটা আসলে দেউলিয়া হয়ে গেছিল। বাংলাদেশও তাদেরকে সাহায্য করেছিল, আপনার মনে আছে কিনা জানেন না, শেখ হাসিনা জি সরকার বাংলাদেশ থেকে তাদের একটা বড় অঙ্কের অর্থ মানে সহযোগিতা করেছিল, লোন দিয়েছিল। জি, লোন দিয়েছে। হ্যাঁ, এবং এটা আসলে এই কারণে শ্রীলঙ্কার সরকারটা মানে পড়েছে, কিন্তু বাংলাদেশে তো তা নয়। কিন্তু তারপরেও দেখুন, তারপরেও বা শ্রীলঙ্কাতে যারা সেখানে ভ্যান্ডালিজম এবং এই এর সাথে যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হচ্ছে, কারণ একটা সভ্য রাষ্ট্রে আইনের আওতায় আনতে হবে যারা এসব অপরাধের মানে অপরাধ কাণ্ড ঘটিয়েছে। বাংলাদেশে যদি সেটা না হয়, আঞ্জুমান, আপনার অভিজ্ঞতা কি বলে যে এটা 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 কি হতে পারে, কনসিকোয়েন্সটা কি হতে পারে? এখন বাংলাদেশের পুরো ব্যাপারটা তো অনেক বেশি আম, এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে গেছে কারণ এখানে যেই পলিটিক্যাল পার্টিটা সবসময় আইনের শাসনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রের একটা বড় অংশ কিন্তু আইনের শাসন। তো এখন আর এটা একটা দল ছিল, আর যারা এই যে আপনি যেটা বললেন যে বিএনপি অনেক দিন ধরে ক্ষমতায় আসতে চাইছে, তারা যে কোনো উপায়ে যে কোনো মূল্যে তারা ক্ষমতায় আসতে চাইছে, জামাতে ইসলামী ছিল এবং আরো বাম দলগুলো ছিল যারা হয়তো এদেরকে এই জেনজিকে সামনে রেখে পিছন থেকে রসদ জুগিয়েছে। সাথে তো আপনার পরাজিত যে দেশ মানে 71-এর, এরাও ছিল, সবকিছু মিলিয়ে। তো এরা তো কোনোদিন বাংলাদেশে আইনের শাসন চায়নি। আপনি 1975 সালের 15ই আগস্ট যে নৃশংস হত্যাকাণ্ড মানে গোটা পৃথিবীর ইতিহাসেই বলবো যে একটা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান না মানে সরকার বা তখন উনি রাষ্ট্রপ্রধানই ছিলেন, 3টা বাড়িতে অ্যাট এ টাইম অ্যাটাক করে যে পুরো নৃশংস হত্যাকাণ্ডটা ঘটলো, ওই সময় তো ইনডেমনিটি দেওয়া হলো। এবং যারা ওই সময় এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে ইনডেমনিটি শুধু দেওয়া হয়নি, পুরস্কৃত করে রাষ্ট্রদূত করা হয়েছে, এবং তাদেরকে পলিটিক্যাল পার্টি গঠনের সুযোগ দেওয়া হয়েছে। 96 সালের 15ই আগস্ট যে একটা মানে ফার্সিক্যাল, যে প্রথম ফার্সিক্যাল ইলেকশন বাংলাদেশের ইতিহাসে, দ্বিতীয় হচ্ছে এই 26-এরটা। 15ই তো ফেব্রুয়ারি, হ্যাঁ। 15ই ফেব্রুয়ারি ইলেকশন, সেই ইলেকশনে কিন্তু ওই ফ্রিডম পার্টির কর্নেল রশিদ কিন্তু বিরোধী দল। আপনার কি মনে হয়
আপনার কি মনে হয়? কারণ 75-এর যে হত্যাকাণ্ড, তার বেনিফিশিয়ারি হচ্ছে সরাসরি জিয়াউর রহমান এবং বিএনপি এবং তার সৃষ্টি। এক্স্যাক্টলি। এবং হ্যাঁ, একই ঘটনা কিন্তু এখনো দু পুনরাবৃত্তি হাজার ঘটছে। চব্বিশের হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি তারেক রহমান এবং বিএনপি। এইটার এই যে একটা ভিসাস, আমরা একটা ইয়ের মধ্যে পড়ে গেছি, এটাতে আসলে আমরা আমরা বেরোবো কি করে এটার থেকে? গুড কোয়েশ্চেন, এটা অনেক ডিপ একটা প্রশ্ন। এবং এই আহ, এখন কথাটা হচ্ছে কি, দের ইজ নো শর্টকাট। এবং আপনি যদি দেখেন এখানে ধৈর্য একটা বড় প্যারামিটার। সেই যে 75 সালের পরে বঙ্গবন্ধুর পরিবারের দুজন যে বেঁচে থাকা সদস্য, প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং তার বোন, তারা কিন্তু কোনো বিপ্লবের পথে যাননি, তারা কোনো শর্টকাট খোঁজেননি। তারা সেই জনগণের রাজনীতি করে জনগণকে সাথে নিয়েই ক্ষমতা দখল, মানে ক্ষমতা, মানে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ওই ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে ওনারা আবার এই বিচারটা করেছেন। এখন সমস্যাটা এখানে হচ্ছে, আওয়ামী লীগ, এখন যে আওয়ামী লীগ, মানে আমি আওয়ামী লীগ ছাড়া আসলে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার আমি কোনো উপায় দেখি না। তো তারা যদি এই কারণ পুলিশ আওয়ামী লীগ হত্যাকাণ্ড, ছাড়া বাংলাদেশে আর কোনো নিয়মতান্ত্রিক দল নেই। দল নেই। হ্যাঁ, কারণ বিএনপির জন্ম আহ, মানে সেনা ছাউনিতে, এবং এনসিপি কেও যেভাবে করে কিংস পার্টির মতো তৈরি করা হচ্ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত হয়তো ব্যাটে বলে হয়নি দেখে তাদেরকে জামাতের সাথে ট্যাগ অ্যালং করে দেওয়া হয়েছে। কিন্তু এই বিএনপির কাছ থেকে তো পুলিশ হত্যার বিচার আসলে যে যদি কেউ আশা করে থাকে, এটা তো মানে আশারে গল্পে বিশ্বাস করা ছাড়া আমি কিছু, তাদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আমার প্রশ্ন আছে আসলে, কেন এদের কাছে আশা করবে আমি সেটা জানি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এনসিপির যে ছেলেপেলেগুলাকে এখন 6 জনকে কোনোভাবে পুরস্কৃত করা হলো, তাদেরকে তো আসলে আশা দেখানো হয়েছিল কিন্তু যে তাদেরকে প্রধানমন্ত্রী করা হবে। আপনি যদি ওই গণশত্রু যে শফিকুল আলম নাকি, তার কথা যদি শোনেন, উনি কিন্তু ইউনূসের অফিসে একবার হ্যান্ডশেক করে বলেও ছিলেন যে আমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি। তো এনসিপি কে আসলে শুরুতে হয়তো সেভাবেই তৈরি করা হয়েছিল, যেরকম ঢাকঢোল পিটিয়ে আপনার মনে আছে কিনা জানি না, সে যে মানে বিশাল গালিচা পেতে যে তাদের ইনগরেশন করা হলো। তো তারা কিংস পার্টি হিসেবে, মানে সেকেন্ড কিংস পার্টির জন্ম হতে যাচ্ছিল বাংলাদেশে। সেকেন্ড বলবো না, থার্ড, মানে বিএনপি, তারপরে জাতীয় পার্টি, তারপরে এই এনসিপি। কিন্তু তাদের এই মানে অর্থলোভ এবং স্বেচ্ছাচার, যথেচ্ছাচার এবং কোনো কিছুকে না মানা, এই সব কিছু মিলিয়ে আসলে ওই পিছনের যে কুশীলবরা, এদেরকে আসলে সামাল দিতে পারেনি, তাদের ইমেজ ড্যামেজ কন্ট্রোল করা যায়নি। কিন্তু আমার তখন কাছে, আমাকে যারা ব্যাখ্যা দিতে দিচ্ছেন, এই এই মানে অনেকে বলছেন যে নেপালে পারলো, বাংলাদেশে মানে মানে জেনজিরা কেন পারলো না, নেপালে তারা ক্ষমতায় চলে গেল, বাংলাদেশে কেন পারলো না। আমাকে একজন ব্যাখ্যা দিচ্ছেন, কারণ হচ্ছে, আপনি কি একমত কিনা আমাকে বলবেন, একমত হলে কেন আর না হলে কেন। সেটা হচ্ছে, আমাকে বলছেন যে নেপালে আসলে একটা অভ্যুত্থান হয়েছে, আর বাংলাদেশে হয়েছে সন্ত্রাসের মাধ্যমে একটা মানে সরকারকে ক্ষমতাচ্যুত করা। এটা কোনো বিপ্লবও নয়, এটা কোনো অভ্যুত্থানও নয়। আপনি কি একমত কিনা? যদি একমত হন তাহলে হ্যাঁ, কেন? অবশ্যই একমত, অবশ্যই একমত। তবে বাংলাদেশের পুরো ব্যাপারটার ভিতরে অনেক গভীরতা ছিল, অনেক মাল্টাই লেভেলের ফ্যাক্টর এখানে কাজ করেছে, এবং এক একটা স্টেক হোল্ডারের এক একটা উদ্দেশ্য ছিল। মানে এটাকে বুঝতে গেলে আসলে এটার জন্য মানে অনেকগুলো পিএইচডি থিসিস হতে পারে আসলে। আর আরেকটা কথা এখানে একটু অ্যাড করি, আপনি নেপালের কথা যেটা বলছেন, নেপালের যে জেনজিরা তো ওরা ঘরে ফিরে গেছে, দে ডিড নট হ্যাভ দ্যাট মাচ পলিটিক্যাল অ্যাম্বিশন। আর যার কথা বলছে ক্ষমতায় চলে আসলো, বলেন্দ্র শাহ বা বালেন শাহ বলে, সে কিন্তু এরকম মানে ছন্ন ছাড়া কোনো জেনজি না। হি ওয়াজ আ সিভিল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এবং উনি কিন্তু মানে ওই কনস্ট্রাকশন কোম্পানিতে উনি প্রফেশনাল হিসেবে কাজ করেছেন। এবং উনি এরপরে উনি, ওনার যেহেতু একটা পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল, উনি র্যাপার হিসাবে মানে উনি সাংস্কৃতিক কর্মীও ছিলেন, এবং আপনি যদি ওনার গানগুলা শোনেন, যথেষ্ট ইমপ্রেসিভ গান। তো সেটা দিয়ে উনি জাগরণের গান করেছেন। এবং আহ, এবং 2022 সালে তো উনি কাঠমান্ডুর মেয়রও হয়ে গেলেন। এবং উনি কিন্তু এরকম বিপ্লব করতে চাননি, উনি পলিটিক্যাল প্রসেসের ভিতর দিয়ে উনি আহ, মানে ক্ষমতায় গেছেন। তো
তো বালেনশার সাথে তো আসলে এদের তুলনা করতে গেলে আই ডোন্ট নো, মানে এটা এটা একটা লস্ট গেম, এবং এটা কোনো মানে ম্যাচ করে না আর কি একটার সাথে আরেকটার। বাংলাদেশেও কিন্তু মানে আমাদের ইঞ্জিনিয়ার এবং এরা 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 রাস্তায় নেমেছিল এবং গগনবিদারী চিৎকার করেছিল এই এর সময়, মানে মানে জেনজিদের যখন রাস্তায় নেমেছিল তথাকথিত বিপ্লবের সময়। আমরা শেষ করব হচ্ছে আপনার কাছে এই প্রশ্নটি দিয়ে। আপনি ধরুন আওয়ামী লীগকে বাইরে রেখে একটা নির্বাচন করা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন করা হয়েছে। আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি বলে? 15ই ফেব্রুয়ারির নির্বাচন আমরা দেখেছি, খুব বেশি দিন টেকেনি। এবারও খুব সুন্দর করে সাজানো একটি নির্বাচন করা হয়েছে এবং ইতিমধ্যেই আসলে দুই পক্ষের মধ্যে যারা নির্বাচন করেছে তাদের ভেতরেই নানা রকমের সংঘর্ষের খবর আসছে এবং সংঘর্ষটা আসলে দানা বেঁধে উঠছে। কি দেখছেন আপনি? আমরা শেষ করব। আহ এখানে আপনি যদি আমাকে, আপনি যেহেতু 15ই ফেব্রুয়ারি 96 এর ইলেকশনের কথাটা টেনে আনলেন, তো ওই ইলেকশনটার আসলে আহ, মানে প্রথম কথা হচ্ছে জনগণ যে অংশগ্রহণ করেনি সেটা বোঝা গেছে, কিন্তু জনগণের অংশগ্রহণ না করাতে কিন্তু বিএনপি সরকারের কোনো সমস্যা হয়নি। সমস্যাটা কোথায় হলো? তারা তো সংসদ অধিবেশন শুরু করে ফেললো, শপথ নিয়ে ফেললো, সবকিছু ইজ ফাইন। এবং আপনি যদি ওই শাহাবুদ্দিন আহমেদ তখন ছিলেন প্রধান বিচারপতি হিসাবে, মানে উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, না তত্ত্বাবধায়ক সরকার প্রধান না, হ্যাঁ হ্যাঁ। তো আহ, কিন্তু তারা শপথ নিয়ে ফেললো, সবকিছু সরি, আব্দুর ঠিকঠাক। রহমান বিশ্বাস ছিলেন তখন। আব্দুর রহমান বিশ্বাস ছিলেন, কিন্তু সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু আমি এখানে যেটা বলতে চাচ্ছি, এখানে চেঞ্জ মেকারটা ছিল হচ্ছে প্রশাসন। প্রশাসন যখন মাঠে নেমে আসলো, এবং প্রশাসনে কিন্তু মুক্তিযুদ্ধপন্থী মানুষজন ছিলেন, এবং প্রশাসন মাঠে এসে মাঠে নেমে আসাতেই আপনার পুরো সরকারটা কোলাপস করলো, তাদের অফিসে তো কেউ নেই। তো এখন এবার এসে এরা কিন্তু জানে, অতীত থেকে এরা ঠিকই কিন্তু শিক্ষা নিয়েছে। ওরা প্রথমেই এসে আপনার মানে ইউনূস সরকারের মাধ্যমে, জামাত যেহেতু ভাবছিল তারা ক্ষমতায় চলে আসবে, তারা পুরো প্রশাসন ঢেলে সাজিয়ে ফেলেছে। তো এখন যখন আপনার এরকম একটা ইলেকশন হলো, 12ই ফেব্রুয়ারি ইলেকশন, তো এরপরে প্রশাসন তো মাঠে নামবে না, কারণ প্রশাসন এখন পুরো ওদের ওদের কবজাতে। তো তার মানে এখন আপনার আওয়ামী লীগের প্রেশার পয়েন্টটা কি? আওয়ামী লীগের মানে সরকারের উপরে তারা কিভাবে প্রেশার তৈরি করবে? তারা রাজনৈতিকভাবে তারা নিষিদ্ধ। তো এই এই পুরো ব্যাপারটা আসলে অনেক কমপ্লিকেটেড। 15ই ফেব্রুয়ারি ইলেকশনের মতো ওই রকম সরলীকরণ পলিটিক্যাল লেন্সে এটাকে আমাদের দেখলে হবে না। তো আওয়ামী লীগকে বুঝতে হবে যে তার প্রেশার পয়েন্টটা কোথায়, এবং কিছু কিছু ক্ষেত্রে ওয়েট অ্যান্ড সি ইজ দ্য বেস্ট পলিসি। এবং পলিটিক্সে ধৈর্যের কোনো বিকল্প অন্যথা নেই। নাই। বিকল্প এখন নেই। যেখানে একটা ধোঁকা হয়েছে, এইখানে আমি বলবো আওয়ামী লীগের স্থানীয় লেভেলের নেতারা একটা ধোঁকা খেয়েছেন। তারা ওই বিএনপি যখন বলেছে, মানে বিএনপি যে ইউনূসের সাথে ওই লন্ডনের বৈঠকে যে তাদের একটা ফেল হয়েছে। সমঝোতায় তারা এসেছে যে ইউনূসের সমস্ত কর্ম মানে অপকর্ম এবং মানি লন্ডারিং যা যা কিছুকে তারা বৈধতা দিয়ে দিবে, এরকম আমার ধারণা একটা সমঝোতা ওখানে হয়েছিল। এটা এসে যখন এখানে পরে ইলেকশন হলো, এবং আওয়ামী লীগের কিছু কিছু মানুষও ভেবেছিলেন যে হয়তো বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে যে ছুতোতে ভুলিয়ে কিছু মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে গেছেন, বা সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ হয়তো কিছুভাবে বুঝিয়ে নিয়েছেন বা হুমকি দিয়েই নিয়েছেন। তো এখন আসলে আওয়ামী লীগের জন্য একটা নতুন ভাবে আঙ্গিক দেখতে হবে, এটার কোনো অন্যথা নাই। আমরা অ্যাট দ্য আরেকদিন সেম টাইম, আরেকদিন এই বিষয় নিয়ে আসলে বিস্তারিত হ্যাঁ, কথা কিন্তু আমি বলবো। এখানে একটু একটু শেষ করি। আহ আওয়ামী লীগ যেহেতু সবসময়ই বৈরী পরিস্থিতিতে কিন্তু উত্তরণ ঘটিয়েছে, এবং আপনি 1/11ই দেখেন, বা 75 পরবর্তী দেখেন, এমনকি আপনার এই যে মানে 96 সালে যখন একটা রোড ব্লক হয়ে গেল, যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো দিকেই যাচ্ছে না। তো এই সব কিছুর ভিতর থেকে আমি যেহেতু আশাবাদী মানুষ, সেই আশাটা দেখতে চাই। এবং অ্যাট দ্য সেম টাইম ডেমোক্রেসি এই শব্দটাকে কিন্তু আপনি যদি ডেফিনেশনে বেঁধে ফেলেন তাহলে কিন্তু হবে না। ডেমোক্রেসিকে আপনাকে ইনোভেটিভ ওয়েতে অ্যাপ্লাই করতে হবে। এখন
কিভাবে ডেমোক্রেসির মাধ্যমে আওয়ামী লীগ আবার কোথায় তার ভোট খুঁজে পাবে, কোথায় প্রেসার পয়েন্ট পাবে, বা কোথায় তার পলিটিক্যাল এমফেসিসটা দিবে, এটা হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা, এবং আমার ধারণা আওয়ামী লীগের সেটা আছে। ধন্যবাদ। এটা নিয়ে আমরা আরেকটা আয়োজন করব এবং এটা নিয়ে আমরা মানে বিস্তারিত কথা বলবো যে আওয়ামী লীগের করণীয় কি। আহ এবং ভূ রাজনীতিটাকে যদি কাজে নিশ্চয়ই, লাগায়। নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে ডক্টর থ্যাংক ইউ। আনজুমান। কথা হবে আমাদের আবারও।